আচ্ছা, কখনো ভেবে দেখেছ একই ব্যান্ডের দুটো গিটার একসাথে বাজালে হঠাৎ হঠাৎ শব্দটা জোরে আর আস্তে কেন হয়? কিংবা ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও বাইরের ট্রাফিকের আওয়াজ এত স্পষ্ট ঘরে আসে কিভাবে? ফিজিক্সের তরঙ্গ অধ্যায়ের মাত্র কয়েকটা ম্যাজিক্যাল শর্টকাট জানা থাকলে বিট, তীব্রতা লেভেল, অগ্রগামী তরঙ্গ এইসব বিষয়ে যে কঠিন ম্যাথগুলো সেগুলো মাত্র কয়েক সেকেন্ডে করা যায়। চলো আজ আমরা তরঙ্গ সম্পর্কে বিস্তারিত শর্টকাটে জানি। তাহলে তরঙ্গ হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়। ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা সব জায়গায় এখান থেকে কোশ্চেন থাকে। এখন আমরা কি কি বিষয় আজকে আলোচনা করব? আমরা প্রথমেই আলোচনা করব অগ্রগামী তরঙ্গ সমীকরণ, এটা দিয়ে অঙ্ক থাকে। তারপরে আমরা আলোচনা করব স্থির তরঙ্গ আর বায়ুনল। তারপরে আলোচনা করব বিট সুরশলাকা, খুবই গুরুত্বপূর্ণ বিট এবং সুরশলাকা। তোমাদের একটা ম্যাজিক শিখিয়ে দেব, তাহলে বিট আর সুরশলাকা দিয়ে কোনো অঙ্কই তোমাদের আর কেউ রুখতে পারবে না, সব অঙ্কই পারবে তোমরা তখন। এরপর তীব্রতা লেভেল, তীব্রতা, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অনেকগুলো সমীকরণ আছে কিন্তু অনেকগুলো সমীকরণ আমাদের দরকার নেই। আমরা অগ্রগামী তরঙ্গের শুধু y সমান a sin 2 pi by lambda vt minus x এটা করতে পারো, এই কোশ্চেনটাও মুখস্থ করতে পারো, না করলেও অসুবিধা নেই। কষ্ট করে শুধু y সমান a sin 2 pi by lambda vt minus x এটুকু জানবে। আর এটা অবজেক্টিভ, এটা সেটার জন্য লাগতে পারে, অবজেক্টিভ অনেক সময় থাকে কিন্তু অনেকগুলো যে অগ্রগামী তরঙ্গের সমীকরণের রূপ আছে জানবে, মুখস্থ না করলেও যেন চেহারা দেখলে বুঝতে পারো অবজেক্টিভের জন্য, সেটা মনে রাখবে। আর অঙ্ক করার জন্য y সমান a sin 2 pi by lambda vt minus x। y মানে কণার সরণ, a মানে বিস্তার, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, v মানে তরঙ্গের বেগ t, সময়, x হলো দূরত্ব অর্থাৎ শুরুর স্থান থেকে পথ পার্থক্য বা দূরত্ব, অর্থাৎ কণাটা কোথায় আছে, অবস্থান মানে দূরত্ব। এখন এই যে ইকুয়েশনটা y সমান a sin 2 pi by lambda vt minus x, এই মাইনাস এক্স থাকলে এই তরঙ্গটা হলো পজিটিভ এক্স অক্ষ বরাবর, অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছে তরঙ্গটা, ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। বাট যদি ভিটি প্লাস এক্স থাকে, এখানে যদি যোগ চিহ্ন থাকে, প্লাস এক্স থাকে, তাহলে তরঙ্গটা যাচ্ছে ডান থেকে বামে, অর্থাৎ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। কোন দিকে? ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা ভিটি মাইনাস এক্স থাকলে, মাইনাস চিহ্ন থাকলে, এই মাইনাস এক্স, এক্স এর আগে মাইনাস থাকলে বুঝবো ধনাত্মক এক্স অক্ষ বরাবর তরঙ্গটা অগ্রসর হচ্ছে। যদি ভিটি প্লাস এক্স অর্থাৎ এক্স এর আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে বুঝবো ঋণাত্মক এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে অঙ্কে কিন্তু এখানে মাইনাস এক্স প্লাস এক্স দুটো দিয়েই আসতে পারে। তাহলে প্লাস এক্স মানে হলো ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, এটা মনে রাখবে। এরপর দেখো স্থির তরঙ্গ আর বায়ুনল নিয়ে আমরা ঝটপট একটু আলোচনা করে নিব। নল, নলে ফু দিলে শব্দ হয় আমরা জানি। এখন নল দুই ধরনের হতে পারে, নলের দুই প্রান্ত খোলা থাকতে পারে, আবার দেখা যায় যে এক প্রান্ত খোলা থাকতে পারে। হ্যাঁ, এক প্রান্ত খোলা থাকতে পারে। এখন দুই প্রান্ত খোলা থাকলে কি হবে আর এক প্রান্ত খোলা থাকলে কি হবে সেটা আমরা জানবো। তাহলে দেখো, এক মুখ খোলা নল আর দুই মুখ খোলা নল। খোলা নল বলবো দুই প্রান্তই খোলা, সেটাকে বলবো আমরা খোলা নল। খোলা নলে মূল সুর অর্থাৎ নলে ফু দিলে সবচেয়ে সর্বনিম্ন কম্পাঙ্কের যে শব্দ হবে সেটাকে বলবো মূল সুর। আরেকটু শব্দ জোরে দিলে শব্দ জোরে হবে, জোরে ফু দিলে আরো জোরে ফু দিলে শব্দ আরো জোরে হবে, তাই না? তাহলে সর্বনিম্ন যে ফু
সেজন্য যে সর্বনিম্ন শব্দ হবে, সর্বনিম্ন কম্পাঙ্কের যে শব্দ, সেটাকে বলে মূল সুর। আমরা জানি একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে স্বর বলে। তাহলে স্বরের মধ্যে সবচেয়ে কম্পাঙ্ক যার কম সেটা হলো মূল সুর। তাহলে খোলা নলে মূল সুর এপন সমান v/12। ভি মানে বেগ, শব্দের বেগ বা তরঙ্গের বেগ। শব্দ এক ধরনের তরঙ্গ, তরঙ্গের বেগ বা শব্দের বেগ। এল মানে নলের দৈর্ঘ্য, এল মানে নলের দৈর্ঘ্য। তাহলে এটা হলো আমাদের প্রথম সমমিল। এপন মানে প্রথম সমমিল, মানে সর্বনিম্ন কম্পাঙ্ক, প্রথম সমমিলের কম্পাঙ্ক। এরপরে যদি এনতম হারমোনিক মানে সমমিল, হারমোনিক ইংরেজি শব্দ, বাংলায় সমমিল। এনতম হারমোনিক বা এনতম সমমিল হবে কি, এই এপেন সমান এন গুণ এপন। তাহলে এপন মানে কি v/12, অর্থাৎ মূল সুরের কম্পাঙ্কের এনতম গুণ। যদি বলে তৃতীয় সমমেল তাহলে কি লিখবে, এন এর মান 3। যদি বলে পঞ্চম সমমেল তাহলে এন এর মান 5। তাহলে আমরা যে কোনো সমমেলের কম্পাঙ্ক বের করতে পারি যদি প্রথম মানে মূল সুরের কম্পাঙ্ক যদি জানা থাকে, প্রথম কম্পাঙ্কটা যদি জানা থাকে। প্রথম কম্পাঙ্ক জানা না থাকলে যদি বেগ আর নলের দৈর্ঘ্য জানো তাহলে প্রথম কম্পাঙ্ক বের করতে পারবে। এটা গেল খোলা নল। এখন বন্ধ নল মানে কি, এক প্রান্ত বন্ধ আর এক প্রান্ত খোলা। তাহলে খোলা নলে শুধুমাত্র বিজোড় সমমেল পাওয়া যায়, হারমোনিক মানে সমমেল। খোলা নলের ক্ষেত্রে কি হবে, এপন সমান v/4l। খোলা নল এপন সমান v/4l, অর্থাৎ মূল সুর সর্বনিম্ন কম্পাঙ্কের যে শব্দ তার সেটার জন্য এপন, এপন সমান v/4l। এখানে v/12 ছিল, এখানে v/4l। ভি মানে তরঙ্গের বেগ বা শব্দের বেগ, এল মানে নলের দৈর্ঘ্য। তাহলে এনতম হারমোনিক কি হবে, এনতম হারমোনিক হবে এপেন সমান 2n-1 গুণ এপন। মনে রাখবে অবজেক্টিভের জন্য। এপেন সমান 2n-1। এটা হলো যে কোনো গুণিতক, আর এটা হলো বিজোড় গুণিতক। এখানে সব হারমোনিক উপস্থিত, সব সমমেল, এন এর মান 1 2 3 ধারাবাহিক ভাবে আসবে। আর এখানে কি বিচ্ছিন্ন ভাবে আসবে, একের পরে 3, 3-এর পরে 5, অর্থাৎ বিজোড় গুণিতক। সর্বনিম্ন যে কম্পাঙ্ক তার বিজোড় গুণিতক হবে এনতম সমমিল। যত সমমিল আমরা বিজোড় গুণিতক পাবো, কোনো জোড় সমমিল উপস্থিত থাকবে না, অনুপস্থিত। তাহলে খোলা নল আর বন্ধ নলের মধ্যে মূল পার্থক্য হলো যে খোলা নলে সব সমমিল পাওয়া যায় বা হারমোনিক পাওয়া যায়, আর বন্ধ নলে শুধুমাত্র বিজোড় হারমোনিক, বিজোড় সমমিল পাওয়া যায়। এটা মনে রাখবে অবজেক্টিভ। এবং এই এপেন সমান এন এপন, এপেন সমান 2n-1 এপন, এবং এপন মানে কি v/12, এপন মানে কি v/4l, মনে রাখতে হবে। সোজা কথা, খোলা নলের মূল সুর বন্ধ নলের মূল সুরের দ্বিগুণ। এটাকে যদি 2 দ্বারা গুণ করো, এপন সমান v/4l, এটাকে যদি 2 দ্বারা গুণ করো তাহলেই কিন্তু v/12 হয়ে যায়। হ্যাঁ, তাহলে বন্ধ নলের মূল সুরকে 2 দ্বারা গুণ করলে খোলা নলের মূল সুর পাওয়া যায়, অবজেক্টিভ। এরপরে আসো বায়ু নলগুলো কেমন থাকে দেখো। উন্মুক্ত পাইপ, এটা হলো খোলা নল। দেখো দুই মুখী খোলা, এই মুখ খোলা, এই মুখ খোলা। আর এখানে কি, এই উপরের মুখটা খোলা বাট নিচের প্রান্তটা বন্ধ, এজন্য এটাকে বলবো বন্ধ পাইপ। আর দুই প্রান্ত খোলা, খোলা নল। এক প্রান্ত খোলা আর এক প্রান্ত বন্ধ, বন্ধ নল। এখন খোলা নলে আমরা সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, স্থির তরঙ্গে জানি। স্থির তরঙ্গ মানে বিপরীত দিক থেকে আগত দুটি সমান তরঙ্গ যখন উপরিপতন হয়, একটার উপর একটা আপতিত হয়, তখন স্থির তরঙ্গের সৃষ্টি হয়। আমরা সেটা বিস্তারিত ক্লাসে জানবো। এখন শুধু জানি যে খোলা নলে এই প্রান্তেও সুস্পন্দ বিন্দু হয়, শেষ প্রান্তেও সুস্পন্দ বিন্দু হয়। আর বন্ধ নলে এই প্রথম প্রান্তে সুস্পন্দ বিন্দু হবে, আর এইখানে আঘাত পাবে, ধাক্কা খাবে, প্রতিফলিত হবে এই প্রান্তে, সেজন্য নিস্পন্দ বিন্দু হবে। সেই জন্য আমার এই কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো পাল্টে যায়। দেখো এই যে এটা হলো একটা লুপ, স্থির তরঙ্গে এরকম লুপ হয় তৈরি, তাই না? এটাকে বলে নিস্পন্দ বিন্দু। এই জায়গার বিস্তার সবচেয়ে বেশি, এটাকে বলে সুস্পন্দ বিন্দু। এই জায়গায় বলে নিস্পন্দ বিন্দু, মানে বিস্তার নাই। দুইটা তরঙ্গ, বিপরীতমুখী দুইটা তরঙ্গ।
বিপরীতমুখী দুইটা অগ্রগামী তরঙ্গ মিলে হয় স্থির তরঙ্গ। তাহলে সর্বোচ্চ বিস্তার সুস্পন্দ বিন্দু, সর্বনিম্ন বিস্তার বা বিস্তার নাই নিস্পন্দ বিন্দু, মানে কাঁপে না। সুস্পন্দ মানে সবচেয়ে বেশি স্পন্দিত হয়, সেখান থেকে সুস্পন্দিত। হুম, তাহলে স্থির তরঙ্গ আমরা ইকুয়েশনটা সংক্ষেপে জানি। স্থির তরঙ্গ কি? দুটি বিপরীতমুখী সমান তরঙ্গের উপরিপাতনে স্থির তরঙ্গ সৃষ্টি হয়। অবজেক্টিভের জন্য জানবে, 1 মার্কেরও আসে। এখন স্থির তরঙ্গের মূল সমীকরণটা মনে রাখবে, y সমান 2a cos kx sin ওমেগা t। এখন এটা স্থির তরঙ্গের মূল সমীকরণ। এখন এটা নিস্পন্দ বিন্দু, অর্থাৎ বিস্তার সর্বনিম্ন যখন পথ পার্থক্য x, পথ পার্থক্য λ/4 এর, λ মানে তরঙ্গ দৈর্ঘ্য, λ/4 এর বিজোড় গুণিতক। আর সুস্পন্দ বিন্দু অর্থাৎ বিস্তার সর্বোচ্চ যখন পথ পার্থক্য λ/4 এর জোড় গুণিতক। তাহলে আমরা এটুকু মনে রাখবো। এরপর আসো টানা তার। টানা তার, একটা তার যদি টান টান করে বাঁধা হয় দুই প্রান্ত, তারপর যদি একটু টান দিয়ে ছিঁড়ে দেওয়া হয়, তারটা কিন্তু কাঁপতে থাকে। কাঁপতে থাকে মানে কম্পন সৃষ্টি হয়, একটা কম্পাঙ্ক নিয়ে কাঁপতে থাকে। এই কম্পাঙ্ক নিয়ে কাঁপতে থাকে মানে শব্দ তৈরি হয়, আর শব্দ মানে তরঙ্গ তৈরি হয়। তরঙ্গ তাহলে এই টানা তারের মধ্যে দিয়ে চলতে থাকে। এখন এই টানা তারের কম্পাঙ্ক কত হবে সেটা নির্ভর করে এই টানা তারের দৈর্ঘ্য কত, তার টান, টান মানে তার উপর যে টান টান করলাম সেজন্য কি একটা বল দরকার, সে টান মানে বল আর কি, বল সেটার উপর, এবং ওই তারটা চিকন না মোটা তার উপর, অর্থাৎ তারের একক দৈর্ঘ্যের ভরের উপর। একক দৈর্ঘ্যের ভর যদি বেশি হয় তাহলে তারটা সাধারণত মোটা হয়, একক দৈর্ঘ্যের ভর যদি কম হয় তাহলে তারটা চিকন হয়। তাহলে চিকন তারে বেশি কম্পাঙ্ক হয়, এটা মনে রাখবে। তাহলে টানা তারের মূল কম্পাঙ্ক, একটা তার সর্বনিম্ন কত কম্পাঙ্কে কাঁপে, মূল সুরের কম্পাঙ্ক। সর্বনিম্ন কম্পাঙ্ক মানে হলো মূল সুরের কম্পাঙ্ক। কম্পাঙ্ক এফ সমান কি? 1/12 √T/μ। সূত্রটা মনে রাখবে। কম্পাঙ্ক এফ সমান টানা তারের কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক এফ সমান 1/12 √T/μ। এল মানে নলের দৈর্ঘ্য, সরি তারের দৈর্ঘ্য, এল মানে তারের দৈর্ঘ্য, টি মানে তারের টান, টান মানে হলো বল মানে ওজন। তারটাকে টান টান করার জন্য বল প্রয়োগ করতে হয়। তারের মাথায় যদি আমরা ভর ঝুলিয়ে দেই তাহলেই কিন্তু তারটা টান টান হয়ে যায়, তাই না? এখন যতটুকু ভর ঝুলাবা সেটাকে ওজন বানানোর উপায় কি, বল বানানোর উপায় কি? অভিকর্ষ স্থান দ্বারা গুণ। এম ভরের যদি আহ এম ভরের যদি তুমি ভর ঝুলাও তাহলে ওজন বা টান হবে mg। তাহলে যদি ভর দিয়ে দেওয়া থাকে যে 2 কেজি ভর ঝুলানো হলো, তাহলে তুমি টান কত? টি সমান mg অঙ্ক করার সময়, m ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর মিউ মানে একক দৈর্ঘ্যের ভর। টোটাল তারের ভর যা থাকবে সেটাকে তারের দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে একক দৈর্ঘ্যের ভর দেওয়া পাওয়া যাবে। অনেক সময় অঙ্কে একক দৈর্ঘ্যের ভর দেওয়া থাকবে না, টোটাল তারের ভর দেওয়া থাকবে, তাহলে এই অঙ্ক করার সময় তোমাকে একক দৈর্ঘ্যের ভর বের করতে হবে। তাহলে এফ সমান 1/12 √T/μ। তার মানে মূল সুরের কম্পাঙ্ক নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তারের টানের বর্গমূলের সমানুপাতিক। তারের একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারের একক দৈর্ঘ্যের ভর যত বেশি হবে কম্পাঙ্ক তত কম হবে। আমরা এই তিনটা দিয়ে কিন্তু একটা সূত্র, কয়েকটা সূত্র কিন্তু পরীক্ষার জন্য আমরা করতে পারি। দেখো এটা আমাদের লাগে, এফ এর সাথে এল এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে F1/F2 সমান L2/L1। এটা আমাদের একটা সূত্র অঙ্ক করতে লাগবে। L1 দৈর্ঘ্যের জন্য কম্পাঙ্ক F1, L2 দৈর্ঘ্যের জন্য কম্পাঙ্ক F2 হলে তাদের মধ্যে সম্পর্ক এটা। যে কোনো তিনটা মান দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে না, তোমাদের সেটা বের করা লাগবে। অবজেক্টিভও থাকতে পারে, এমনিও বের করা লাগতে পারে। তাহলে কম্পাঙ্ক এবং কম্পাঙ্ক এবং তারের দৈর্ঘ্যের সাথে এটা সম্পর্ক। এরপরে দেখো টি এর সাথে কি সম্পর্ক, এটাও আমাদের লাগবে। টি মানে টান, টান মানে বল। টি মানে কিন্তু এখানে বল, হ্যাঁ, তাপমাত্রা না, দোলনকাল না, বল। তাহলে F1/F2 সমান কি? √T/μ।
সমানুপাতিক, তাহলে T1 বাই T2, এটাও আমাদের অঙ্ক করতে লাগে। তাহলে টান বা বলের সাথে সম্পর্ক, টান যত বেশি হবে কম্পাঙ্ক তত বেশি হবে, টান মানে বল। এরপরে দেখো মিউর সাথে কি সম্পর্ক, F1 বাই F2 সমান √, মিউর সাথে ব্যস্তানুপাতিক, একক দৈর্ঘ্যের ভর, মিউ মানে একক দৈর্ঘ্যের ভর, μ2 বাই μ1। একই উপাদানের তৈরি, একটা তার চিকন একটা তার মোটা, সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা। একই উপাদানের তৈরি, দুইটা ভিন্ন ভিন্ন তার, একই উপাদানের না হলো দুটো ভিন্ন ভিন্ন তার, কিন্তু টান আর দৈর্ঘ্য যদি সেম থাকে তখন এই সূত্র। তাহলে আমরা কয়েকটা সূত্র এখান থেকে পাইলাম, এগুলো আমাদের লাগবে অঙ্ক করতে, অবজেক্টিভে, সাবজেক্টিভেও লাগতে পারে। এরপরে দেখো আমাদের তাহলে তিনটে সূত্র, এটা এখান থেকে এই সূত্রগুলো আমরা পাইলাম। একক দৈর্ঘ্যের ভর মানে হলো ঘনত্ব, ঘনত্ব কমলে কম্পাঙ্ক বাড়ে, এটাকে মিউ একক দৈর্ঘ্যের ভর, ঘনত্বের সাথেও রিলেটেড, তাই না? ঘনত্ব যদি বেশি হয় একক দৈর্ঘ্যের ভর বেশি হয়, তাহলে আমরা কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের উপর নির্ভর করে যেমন বলতে পারি, তেমনি ঘনত্বের উপর নির্ভর করে বলতে পারি। এরপর আসলে লব্ধি বিস্তার। দুইটা অগ্রগামী তরঙ্গ যখন একই সময়ে একই স্থান দিয়ে চলাচল করে বা অগ্রসর হয়, তখন তাদের উপরিপতন ঘটে, একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ আপতিত হয়। তাহলে এই যে একই দিকে দুইটা তরঙ্গে আপতিত হলো, দুইটা তরঙ্গ আপতিত হলো, সেজন্য কি ব্যতিচারের সৃষ্টি হয়। এখন আমরা জানবো ব্যতিচার, দুইটা তরঙ্গ, মনে করো একটা তরঙ্গের বিস্তার A1 আর একটা তরঙ্গের বিস্তার A2, তাহলে দুইটা তরঙ্গ মিলে যে লব্ধি তরঙ্গ হবে তার বিস্তার A সমান √A1² প্লাস A2² প্লাস 2A1 A2 cos phi। phi মানে হলো এই দুইটা তরঙ্গ, দুইটা যে তরঙ্গ তার মধ্যবর্তী দশা পার্থক্য বা কোণ, phi মানে দুইটা তরঙ্গের মধ্যবর্তী কোণ বা দশা, মধ্যবর্তী দশা বা দশা পার্থক্য। তাহলে এটা সাধারণত বোর্ড পরীক্ষায় না, এটা ভর্তি পরীক্ষায় বেশি আসে এই ইকুয়েশন দিয়ে। দুইটা তরঙ্গের দুইটা তরঙ্গের বিস্তার দেওয়া থাকে, লব্ধি তরঙ্গের বিস্তার বের করতে বলে। এখন ফাই এর মান 0 হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, যে কোনো মান, 30 ডিগ্রি হতে পারে, যে কোনো মান হতে পারে। ফাই এর মান জানলে, A1 A2 জানলে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার বের করতে পারি। গঠনমূলক ব্যতিচার হয় যখন ফাই এর মান 0, সমদশায় মিলিত হলে গঠনমূলক ব্যতিচার, আর বিপরীত দশায় মিলিত হলে ধ্বংসাত্মক ব্যতিচার মানে বিনাশকারী ব্যতিচার, ধ্বংসাত্মক বা বিনাশকারী ব্যতিচার। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য দুইটা তরঙ্গের দশা পার্থক্য কত? 0। আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দুইটা তরঙ্গের দশা পার্থক্য কত? পাই। এগুলো অবজেক্টিভের জন্য মনে রাখবে। এখন তীব্রতার অনুপাত, এই যে দুইটা তরঙ্গ তাদের তীব্রতার অনুপাত কেমন? তীব্রতার সর্বোচ্চ তীব্রতা A1 প্লাস A2 হোল স্কয়ার, আর সর্বনিম্ন তীব্রতা I মিনিমাম, I মানে তীব্রতা, তাহলে I মিনিমাম সমান A1 মাইনাস A2 হোল স্কয়ার। তাহলে সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কি হবে? A1 প্লাস A2 হোল স্কয়ার ডিভাইডেড বাই A1 মাইনাস A2 হোল স্কয়ার। তাহলে দুইটাই হোল স্কয়ার আছে, তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি I max বাই I মিনিমাম সমান A1 প্লাস A2 হোল স্কয়ার ডিভাইডেড বাই A1 মাইনাস A2 হোল স্কয়ার, A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 হোল স্কয়ার। তাহলে এটা জানবে ভর্তি পরীক্ষার জন্য বেশি, বোর্ড পরীক্ষা অঙ্ক কঠিন হলে তখন আসতে পারে, কোশ্চেন কঠিন হলে তখন আসতে পারে। তাহলে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা অনুপাত বিস্তার থেকে সরাসরি বের করতে পারি। এরপরে আসো বিট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল এবং অবজেক্টিভ ভর্তি পরীক্ষা সব জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ। বিট, সুরশলাকা, সুরশলাকা এবং বিট। সুরশলাকাটা কেমন থাকে? তোমরা ল্যাবে হয়তোবা দেখেছো, সুরশলাকার দুইটা বাহু থাকে, এরকম সুরশলা থাকে, দুইটা বাহু থাকে, এটা হাতল। এই বাহুতে যদি আঘাত করা হয় সুরশলাকাটা কাঁপতে থাকে, কম্পন সৃষ্টি হয়, শব্দ সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে
আমরা সুরশলাকা আমরা ল্যাবে দেখে নিব। এখন দেখো, দুইটা সুরশলাকা যদি থাকে, একটা সুরশলাকার কম্পাঙ্ক তুমি জানো আর একটা সুরশলাকার কম্পাঙ্ক তুমি জানো না, তাহলে ওই যে সুরশলাকার কম্পাঙ্ক জানো না সেটা থেকে সেটা বের করা যায় কিভাবে? বিট থেকে। বিট কি? আহ যদি কাছাকাছি দুইটা তরঙ্গ, এখন শব্দের বেলায় হবে শব্দ তরঙ্গ, কাছাকাছি দুইটা শব্দ তরঙ্গ যদি তৈরি হয়, তাহলে সেই শব্দ তরঙ্গ দুটো একই জায়গা দিয়ে একই সময়ে চলাচল করবে, অর্থাৎ পরিপাতন হবে দুইটা তরঙ্গের। তখন কখনো শব্দ সমদশায় মিলিত হলে শব্দ জোরে শোনা যাবে, আর বিপরীত দশায় মিলিত হলে শব্দ আস্তে অথবা শোনা যাবে না। তাহলে বিট মানে কি? প্রতি সেকেন্ডে, ১ সেকেন্ডে শব্দ কতগুলো জোরে শোনা গেল অথবা কতগুলো আস্তে বা শব্দ শোনা গেল না, তার সংখ্যা হলো বিট। আমরা জোরে শব্দ দিয়ে আমরা বিট বের করব। এই যে বিট, আমরা শব্দ বিট তখনই শুনতে পাবো, জোরে শব্দ শুনতে পাবো তখনই যখন দুইটা সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য ১০ বা ১০-এর কম। মানুষের মস্তিষ্কে একটা শব্দ শুনলে তার স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, অর্থাৎ ১ সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ। অবজেক্টিভ ১০ ভাগের ১ ভাগ। 0.1 সেকেন্ডের আগে যদি তোমার মাথায় অন্য একটা শব্দ আসে, তাহলে তুমি কিন্তু সেই শব্দটা শুনতে পাবে না। আলোর ক্ষেত্র, কোনো বস্তু দেখার ক্ষেত্রেও সেম ব্যাপার। এখন এই যে সুরশলাকা আর একটা অজানা একটা সুরশলাকার সাহায্যে আরেকটা সুরশলাকার যে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো, অজানা কম্পাঙ্ক বের করতে পারবো, সেজন্য শর্ত হলো দুইটা সুরশলাকার মধ্যে কম্পাঙ্কের বিয়োগফল হবে ১০ বা ১০-এর কম। বিয়োগফল পার্থক্য ১০-এর বেশি হতে পারবে না, এটা একটা অবজেক্টিভ। তাহলে বিট কি? এই দুইটা সুরশলাকা যদি একসাথে শব্দায়িত করা হয়, একসাথে শব্দায়িত করা হয়, তাহলে তাদের যে কম্পাঙ্কের পার্থক্য, সেই কম্পাঙ্কের পার্থক্যের সমান প্রতি সেকেন্ডে শব্দ জোরে শুনবো। ঠিক সেই একই সংখ্যক শব্দ আস্তে শোনা যায়। যতগুলো জোরে শোনা যায় ঠিক ততগুলো আস্তে শোনা যায়। তাহলে বিট হলো প্রতি সেকেন্ডে কতগুলো শব্দ জোরে শোনা যায়, সেটা হলো বিট। আর বিট হলো দুইটা সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য। এখন যদি সুরশলাকায় মোম লাগাও, সুরশলাকার বাহুতে তো একটা ভর আছে, কিন্তু বাহুতে যদি মোম লাগানো হয়, মানে একটা বস্তু লাগানো হয়, মোম বা অন্য কিছু লাগানো হয়, মোম লাগানো হয় বা অন্য কিছু বস্তু লাগালেও হবে। যদি মোম লাগানো হয় তাহলে ভর কি বাড়ে, ভর বাড়লে কম্পাঙ্ক কি হয়ে যাবে? কমে যাবে। ভারী জিনিস কাঁপে কম, মোটা মানুষ দৌড়াতে পারে কম, চিকন মানুষ দৌড়াতে পারে বেশি। তাহলে সুরশলাকায় যদি মোম লাগানো হয়, ভর বৃদ্ধি পায়, কম্পাঙ্ক কমে যায়। সুরশলাকায় মোম লাগালে ভর বৃদ্ধি পায়, ভর বাড়লে কম্পাঙ্ক কমে, মনে রাখবে। আর যদি সুরশলাকাটাকে ঘষা হয়, ঘষলে কি? ভর কমে যায়। ঘষলে কি? ভর কমে যায়। কম্পাঙ্ক কি হবে? তাহলে বেড়ে যাবে। ঘষলে ভর কমে মানে কম্পাঙ্ক বাড়ে। ভরের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। বিট কমলে, মোমের পরে যদি মোম লাগানোর পরে যদি বিট কমে যায়, তার মানে অজানাটা বড় ছিল। তাহলে অজানা কম্পাঙ্ক f2 সমান কি হবে? f1 প্লাস, মানে জানা কম্পাঙ্ক f1 প্লাস n। কতগুলো শব্দ জোরে শুনছো? n, বিট সংখ্যা n। এটা মনে রাখবো। আর যদি মোম লাগানোর পরে বিট বাড়ে, তাহলে কি হবে? অজানাটা ছোট ছিল, তার মানে f2 সমান f1 মাইনাস n। আচ্ছা, এটা আমরা একটা ছকের মাধ্যমে সুন্দর করে জেনে নিব। দেখো এটা, এই ছকটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, এটা জানবে, খুব সহজ, মুখস্থ করা লাগে না। বাট এটা তো যদি তুমি বুঝো, তাহলে সুরশলাকার যে কোনো অঙ্ক তুমি পারবে, যে কোনো অঙ্ক একদম তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। দেখো কি হতে পারে, আহ অজানা সুরশলাকার পরিবর্তন। যে সুরশলাকাটার কম্পাঙ্ক তুমি জানো না, সেটার যদি কম্পাঙ্ক
পরিবর্তন করো, সেজন্য কম্পাঙ্ক পরিবর্তন করার জন্য কি করতে হবে? ভর বাড়াইতে হবে, না হয় ভর কমাইতে হবে, তাই না? তাহলে দেখো অজানা সুরশালাকার পরিবর্তন, মনে করো ভর বৃদ্ধি করছো, মোম লাগাইছো বা অন্য কিছু করেছো, ভর বৃদ্ধি পাইলে কি হবে? কম্পাঙ্ক কমবে। আর যদি বিট অপরিবর্তিত থাকে, অর্থাৎ মোম লাগানোর বা ভর বৃদ্ধি করার আগেও তুমি যে কয়টা বিট, মনে করো 5টা বিট শুনছো, মোম লাগানোর পরেও মনে করো 5টা বিট শুনছো, অর্থাৎ বিট অপরিবর্তিত। বিট যদি পরিবর্তিত না হয়, সেক্ষেত্রে অজানা কম্পাঙ্ক কত সেটা বের করার উপায় কি? দেখো, ভর বৃদ্ধি, কম্পাঙ্ক অবশ্যই কমবে, কম্পাঙ্ক কমবে, বিট অপরিবর্তিত, বিট সংখ্যা আগেও যা ছিল এখনো তাই, বিট অপরিবর্তিত। সেই ক্ষেত্রে অজানা কম্পাঙ্ক বড় ছিল, অর্থাৎ f2 সমান f1 প্লাস n। যদি অজানা সুরশালাকাটাকে ঘষা হয়, অর্থাৎ ভর কোনো উপায়ে যদি কমানো হয়, তাহলে ভর যদি কমে যায়, তাহলে কি কম্পাঙ্ক বাড়বে। বিট যদি অপরিবর্তিত থাকে, কম্পাঙ্ক বাড়ে, বিট যদি অপরিবর্তিত থাকে, তার মানে অজানা কম্পাঙ্ক ছোট ছিল, কম্পাঙ্ক বাড়বে, আগে কম ছিল পরে বাড়বে। তাহলে f2 সমান কি? f1 মাইনাস n। আসলে বিটটা শোনো একটু, মনে করো একটা শলাকার কম্পাঙ্ক 200 হার্টজ, আর একটা শলাকার কম্পাঙ্ক তুমি জানো না, কিন্তু বিট জানো 5। তাহলে তাহলে কি একটা শলাকার কম্পাঙ্ক 200 হার্টজ, তাহলে আরেকটা শলাকার কম্পাঙ্ক কত হতে পারে? 205 হার্টজ অথবা 195 হার্টজ। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে অজানা সুরশালাকার কম্পাঙ্ক 195 হার্টজ নাকি 205 হার্টজ। সেই জন্য তুমি যদি ভর হ্রাস করো, ভর যদি হ্রাস করো, 5টা বিট আগে শুনতে 200 আর 205, তার মানে 5টা বিট শুনতে। এখন তুমি ভর হ্রাস করলা, ভর হ্রাস করলে কি কম্পাঙ্ক বাড়ে, তার মানে আগে কম ছিল, 195 ছিল, তুমি 5টা বিট শুনতে, কম্পাঙ্ক বাড়ছে, 205 হয়েছে। তারপরে তুমি বিট আবার আগেরটাই রয়ে গেছে, আবার 5টা বিটই শুনছো, তার মানে আগে কম ছিল এখন বাড়ছে। তার মানে সিদ্ধান্ত কি? যদি ভর হ্রাস পাইলে কম্পাঙ্ক বাড়ে, কিন্তু বিট যদি অপরিবর্তিত থাকে, তার মানে অজানা কম্পাঙ্ক ছোট ছিল, f1 মাইনাস n। f2 সমান f1 মাইনাস n। তাহলে মোম লাগানোর ক্ষেত্রেও সেম ব্যাপার চিন্তা করবে। এরপরে দেখো, বিট অপরিবর্তিত ছিল, অপরিবর্তিত থাকলে কি হয় দুই ক্ষেত্রে আমরা জানলাম। এইবার মোম লাগাইলা, ভর বৃদ্ধি পাইলো, কিন্তু কম্পাঙ্ক তো কমবেই আমরা জানি। এবার বিট কমতেও পারে, বাড়তেও পারে। বিট যদি কমে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, কমে মানে মাইনাস, বাড়ে মানে প্লাস, তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে f2 সমান হবে f1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস n। মোম লাগালে ভর বৃদ্ধি পেলে কম্পাঙ্ক তো অবশ্যই কমবে, বিট বাড়তেও পারে, তাহলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, f2 সমান f1 মাইনাস n। ঘষলে ভর হ্রাস পায়, তাহলে ভর যদি হ্রাস পায় তাহলে কম্পাঙ্ক বাড়ে, আবার বিট বাড়তেও পারে কমতে পারে। বিট যদি বাড়ে প্লাসে প্লাসে প্লাস, তাহলে f2 সমান f1 প্লাস n। কত সহজ। ঘষলে পাতলা করলে ভর হ্রাস পায়, কম্পাঙ্ক বাড়বে অবশ্যই, আর বিট যদি কমে তাহলে কি? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে f2 সমান f1 মাইনাস n। আমাদের বিটটাই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে, এগুলো কিন্তু ঠিক থাকবে, এগুলো পরিবর্তন হবে না, কিন্তু বিট বাড়তেও পারে কমতে পারে। বিট শুনে আগের চেয়ে কমলো না বাড়লো, সেটা শুনে কিন্তু আমাদের এই সিদ্ধান্তটা নিতে হবে। তাহলে বিট দেখে, এই যে দেখো সুরশলাকা, দেখছো সুরশলাকা, এই সুরশলাকা থেকে তরঙ্গ বের হয়, সুর বের হয়, সুর বের হয়, শব্দ বের হয়, সুর শব্দ। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। হ্যাঁ, সুন্দর করে সুরশলাকা ল্যাবে গিয়ে দেখবে। তাহলে আমরা এই সবটা যদি জানি, তাহলে সুরশলাকার কোনো অঙ্কই আমরা আর কঠিন মনে হবে না, সুরশলাকার কোনো অঙ্কই কঠিন মনে হবে না, সব অঙ্কই আমরা পারবো। তাহলে বিট দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিব। তাহলে এই চারটার দিকে তোমরা 5-6 সেকেন্ড একটু তাকাও এবং মাথার মধ্যে ছবিটা গেঁথে নাও। ভর বাড়লে কম্পাঙ্ক কমে, বিট বাড়তেও পারে কমতেও পারে। কম্পাঙ্ক এবং বিট কমে মানে মাইনাস, বিট বাড়ে মানে প্লাস, এরকম প্লাস মাইনাস দিয়ে আমরা এখানে সিদ্ধান্ত নেব কি। এটা হলো অজানা সুরশলাকায় যদি পরিবর্তন হয়। এখন তো এমনও হতে পারে তুমি যে সুরশলাকাটার কম্পাঙ্ক জানো, তারও তো ভর বৃদ্ধি করতে পারো বা হ্রাস করতে পারো, সেই ক্ষেত্রে কি হবে? যদি জানা শলাকার যদি পরিবর্তন হয়, তখন এখানে মাইনাসে প্লাসে মাইনাস না হয়ে প্লাস হবে, অর্থাৎ তুমি যে মাইনাসে মাইনাসে প্লাস জানো, মাইনাসে মাইনাসে প্লাস না দিয়ে মাইনাস উল্টাটা বসাবে। যদি জানা সুরশলাকার
ভরের পরিবর্তন করো তখন এই চিহ্নগুলো উল্টা যাবে। তুমি গতানুগতিক যে চিহ্ন জানো, এই কম্পাঙ্কের মাইনাস আর বিটের প্লাস, অথবা কম্পাঙ্কের প্লাস বিটের প্লাস, গতানুগতিক যে প্লাসে প্লাসে প্লাস সেটা না বসে হবে মাইনাস বসবে। কখন? যখন অজানা সুশালাকার ভরে পরিবর্তন করা হয়। তাহলে তুমি যদি অজানা সুশালাকার ভরের পরিবর্তন জানো, তাহলে জানা সুশালাকার ভরের পরিবর্তনও তুমি জানবে। অজানা সুশালাকায় ভরের পরিবর্তন করলে এখানে চিহ্ন যা আসছে গতানুগতিক মাইনাসে মাইনাসে প্লাস, জানা সুশালাকায় ভরে পরিবর্তন করলে মাইনাসে মাইনাসে প্লাস না হয়ে মাইনাস হবে, এর চিহ্ন উল্টা যাবে, উল্টে যাবে, উল্টে যাবে চিহ্ন। জানা শলাকায় ভরের পরিবর্তন করলে চিহ্নগুলো উল্টে যাবে। তাহলে অজানা শলাকার চার্ট যদি তুমি জানো, তাহলে জানা শলাকায় ভরের পরিবর্তন করলে কি ঘটবে সেটা তুমি জানবে, চিহ্ন উল্টে যাবে। আশা করি আর কারো সমস্যা থাকবে না। এরপরে আসো তীব্রতার লেভেল। তীব্রতা কি? তীব্রতা হলো শব্দ তরঙ্গ বা যে কোনো তরঙ্গ তার চলার পথে যদি আমি একটা তল কল্পনা করি, সেই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু শব্দ শক্তি বা তরঙ্গের জন্য যে শক্তি সেটা প্রবাহিত হয় তাকে তীব্রতা বলে। তাহলে তরঙ্গের তীব্রতা কি? তরঙ্গের চলার পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতটুকু শক্তি প্রবাহিত হয় তাকে তরঙ্গের তীব্রতা বলে। শব্দের তীব্রতা কি? শব্দ চলার পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু শব্দ শক্তি একক সময়ে যতটুকু শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। আসে শব্দের তীব্রতা বা তরঙ্গের তীব্রতা I সমান P বাই A। P মানে ক্ষমতা, একক সময়ে প্রবাহিত শক্তি, একক সময়ে প্রবাহিত শক্তি মানে ক্ষমতা মানে পি, পি বাই এ। আই সমান পি বাই এ, পি সমান 4 পাই আর স্কয়ার। আবার আই সমান লেখা যায় 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো বি। হ্যাঁ, এভাবেও লেখা যায় কিন্তু সেটাও আমরা জানবো। যে এখন দেখো আর মানে কি, আমরা উৎস যখন শব্দ যখন তৈরি হয় তখন শব্দ উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। এখন শব্দ কত দূর ছড়িয়ে পড়লো সেটা কিন্তু আমরা একটা গোলাকার গোল আকৃতি চিন্তা করতে পারি। তাহলে এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তীব্রতা কি হবে? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তে আমরা 4 পাই আর স্কয়ার লিখতে পারি, 4 পাই আর স্কয়ার লিখতে পারি। আই সমান কিন্তু এটাও আমাদের একটু জানতে হবে, একটু আই সমান আমরা লিখতে পারি। দেখো এই ইকুয়েশনটাও জানবে। আই সমান 2, অনেক সময় আই দেওয়া থাকে না, তখন অঙ্ক করার জন্য বের করে নিতে হয় 2 পাই স্কয়ার। এ মানে বিস্তার, এ বড় হাতের এও লেখা যায়, ছোট হাতের এও লেখা যায় বিস্তারকে। এফ স্কয়ার মানে কম্পাঙ্ক, রো মানে মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের উপরও ডিপেন্ড করবে তীব্রতা, ভি মানে তরঙ্গের বেগ। ভি মানে কি? তরঙ্গের বেগ। ভি মানে তরঙ্গের বেগ। তাহলে শব্দের তীব্রতা আই সমান 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। অঙ্ক করার জন্য জানবে, অবজেক্টিভের জন্য জানবে। এ মানে বিস্তার, তরঙ্গের বিস্তার বড় হাতের এ অথবা ছোট হাতের এ একটা লিখলে হবে। এফ মানে তরঙ্গের কম্পাঙ্ক, রো মানে মাধ্যমের ঘনত্ব, ভি মানে তরঙ্গের বেগ। তাহলে আমরা এটা জানবো। এরপরে দেখো, তাহলে তীব্রতার দুইটা আমরা ইকুয়েশন জানলাম। এখন দেখো আমরা এখন হলো আমরা যদি তীব্রতার লেভেল, হ্যাঁ, একটা শব্দের তীব্রতা বাড়লে শব্দটা জোরে শোনা যায়, কিন্তু তীব্রতা যে হারে বাড়ে, শব্দের তীব্রতা যে হারে বাড়ে শব্দটা ঠিক তত জোরে শোনা যায় না। অর্থাৎ তীব্রতা যে হারে বাড়ে শব্দ, এই যে শব্দ কত জোরে শোনা যাবে বা আস্তে শোনা যাবে এটাকে বলে শব্দোচ্চতা। তাহলে শব্দোচ্চতা শব্দের তীব্রতার সমানুপাতিক সরাসরি না, তবে
তীব্রতা বাড়লে শব্দোচ্চতা বাড়ে, কিন্তু সরাসরি সমানুপাতিক না। তাহলে শব্দোচ্চতা এবং তীব্রতার মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য একটা লগ নিয়ে আসতে হয়। এখন এই তীব্রতার সাথে লগ নিয়ে আমরা যেটা পাবো সেটা হলো তীব্রতা লেভেল। এই তীব্রতা লেভেল দ্বারা নির্ধারণ করা যায় শব্দটা কত জোরে শোনা যাবে। মনে করো একটা শব্দের তীব্রতা আই, তাহলে আই শব্দের তীব্রতা যদি হয় সেটা কত জোরে শোনা যাবে, সেটা শব্দটা জোরে শোনা যাবে তীব্রতা লেভেল দ্বারা বোঝা যাবে। তাহলে তীব্রতা লেভেল বিটা সমান 10 লগ আই বাই আই নট। লগ কিন্তু 10 বেজের হয়, লগ কিন্তু ই বেজের হয়। লগ ই বেজের যেটা সেটাকে আমরা লন লিখি, ক্যালকুলেটরে লন আছে। ফিজিক্সের সব জায়গায় আমরা লন ব্যবহার করি, কিন্তু তীব্রতা লেভেলের অঙ্কের সময় আমরা লগ ব্যবহার করব। ক্যালকুলেটরে লগই চাপতে হবে, লগ 10 বেজের। ক্যালকুলেটরে লনের উপরে লগ আছে দেখবে। তাহলে এই অঙ্ক করার সময় আমরা সরাসরি লগ প্রেস করব ক্যালকুলেটরে। তাহলে তীব্রতা লেভেল বিটা সমান 10 লগ আই বাই আই নট। আই হলো যে কোনো শব্দের তীব্রতা, অর্থাৎ যে শব্দের তীব্রতা লেভেল বের করতে বলবে তার তীব্রতা হলো আই। আই নট কি? আই নট হলো প্রমাণ তীব্রতা। শব্দ সর্বনিম্ন যে তীব্রতার শব্দ মানুষ শুনতে পায়, শুরু করে শুনতে, সেটা হলো আই নট। আই নটের মান হলো 10⁻⁻12 ওয়াট মিটার ইনভার্স 2। প্রমাণ তীব্রতা, সর্বনিম্ন যে তীব্রতার শব্দ মানুষ শুনতে পায়। আই নটের মান মুখস্থ করতে হবে। আই নটের মান কত? 10⁻, আই নট সমান 10⁻⁻12। এখানে মানটা লেখা ছিল, কিন্তু এই চেহারা ধারণ করলো কেন? আমি এডিট করার সময়, মানে যখন আমি করেছি তখন তো এটা ছিল না। আচ্ছা যাই হোক, আই নট সমান, মাঝে মাঝে ফন্ট চেঞ্জ হয়ে যায়। আই নট সমান 10⁻⁻12 ওয়াট, তীব্রতার একক ওয়াট মিটার ইনভার্স 2। মিটার ইনভার্স 2। আই নটের মান কত? 10⁻⁻12 ওয়াট মিটার ইনভার্স 2। এই মানটা মুখস্থ করতে হবে, বেশিরভাগ সময়ই অঙ্কে দেওয়া থাকবে না। আই নট সমান 10⁻⁻12 ওয়াট মিটার ইনভার্স 2 অবজেক্টিভও থাকে। এই তীব্রতার শব্দ মানুষ শুনতে শুরু করে, একজন মানুষ। তাহলে সর্বনিম্ন তীব্রতা কত? যে শব্দ মানুষ শুনতে পায় 10⁻⁻12, এটাকে বলে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা। এখন দেখো দুইটা শব্দ, মনে করো একটা শব্দের তীব্রতা হলো আই1, আর একটা শব্দের তীব্রতা হলো আই2। তাহলে এই শব্দ, এই দুইটা শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য কত? β2 - β1 সমান 10। এটা লগ, এটা লগ, এটা যেহেতু লগ, হ্যাঁ একটু ফাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে লগ। এটা হলো লগ, একসাথে হবে, এটা লগ, এক লগ। তাহলে β2 সমান β2 - β1 সমান 10 লগ, 10 বেজের লগ বোঝানোর জন্য এখানে 10 লিখছে। এই 10টা না লিখলেও হয়, এই 10টা না লিখলেও কোনো অসুবিধা নেই। I2 বাই I1। β2 - β1 সমান β2 - β1, β2 - β1 সমান 10 লগ I2 বাই I1। β2 - β1 10 লগ I2 বাই I1। এটা কিন্তু আমাদের খুব লাগে, হ্যাঁ। β2 মাইনাস β1 সমান 10 লগ I2 বাই I1। এর সূত্রটা মুখস্থ করবে। এটা গেল তীব্রতা যদি দুইটা শব্দের দেওয়া থাকে, তখন আমরা তীব্রতা লেভেলের পার্থক্য, অর্থাৎ শব্দটা কত জোরে বা আস্তে শোনা যাবে তার পার্থক্য, শব্দোচ্চতার পার্থক্য আমরা বের করতে পারি, হ্যাঁ। তাহলে β2 - β1 সমান 10 লগ I2 বাই I1। এই লগের বেস না লিখলেও চলে, লিখলেও কোনো অসুবিধা নেই। আমরা লগ মানি 10 বেসের, এটা জানি, 10 লগ, লগ LOG, লগ লগ। তাহলে একসাথে লগ 10 লগ এটা। এখন দেখো যদি
যদি দূরত্ব দেওয়া থাকে দুইটা শব্দ, শব্দ যেখানে তৈরি হলো সেখান থেকে দুইটা স্থানের দূরত্ব, একটা স্থানের দূরত্ব r1 আর একটা স্থানের দূরত্ব যদি r2 হয়, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় স্থানের দূরত্ব r2 এবং তীব্রতা লেভেল β2 সমান প্রথম স্থানের তীব্রতা লেভেল β1 মাইনাস 20 log 10 বেজ আর কি 20 log r2 বাই r1, 20 log r2 বাই r1। এই এই যে i2 বাই i1, দেখো i এর সাথে r এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। i1 বাই i2 সমান r2 স্কয়ার বাই r1 স্কয়ার। এই সবের মান যদি বসানো যায়, স্কয়ার পিছনে আসলে গুণ হয়ে যায় 2, এগুলো জানো লগের। সেই এই ইকুয়েশনটা থেকেই কিন্তু এই ইকুয়েশনটা আসছে। তাহলে তীব্রতা দেওয়া থাকলে আমরা এই অঙ্ক, এই ইকুয়েশনটা দিয়ে করব, আর যদি দূরত্ব দেওয়া থাকে দুইটা স্থানে, তখন এই ইকুয়েশনটা দিয়ে আমরা অঙ্ক করব ছটফট, অবজেক্টিভ এবং সাবজেক্টিভের জন্য। দূরত্ব পরিবর্তন হলে শর্টকাট। আরেকটা জিনিস অবজেক্টিভের জন্য জানবে, দূরত্ব যদি দ্বিগুণ হয়, দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে শব্দর তীব্রতা লেভেল কমে যায়, শব্দ আস্তে শোনা যায়। দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতা লেভেল প্রায় 6 ডেসিবেল কমে। অবজেক্টিভ অঙ্ক করে অ্যান্সার দেওয়ার মতো সময় নাই, 25টা অবজেক্টিভ 25 মিনিটে, কঠিন বিষয়। সুতরাং আমরা কিছু টেকনিক শিখবো যাতে কিছু অবজেক্টিভ আমরা অঙ্ক না করেও অ্যান্সার করতে পারি। দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতা লেভেল প্রায় 6 ডেসিবেল কমে, মনে রাখবে অবজেক্টিভের জন্য, ভর্তি পরীক্ষার জন্য। তাহলে তীব্রতা 10 গুণ বাড়লে লেভেল 10 ডেসিবেল বাড়ে। তীব্রতা লেভেলের একক হলো বেল, বেল একটা বড় একক, বেলের 10 ভাগের 1 ভাগকে বলে ডেসিবেল। বেল কাকে বলে আসে কিন্তু শর্টকাট। তীব্রতা যদি 100 গুণ বাড়ে, তখন লেভেল কিন্তু 10 10 100 গুণ বাড়বে না, বাড়বে দ্বিগুণ, 20 ডেসিবেল বাড়বে। লেভেল 10 ডেসিবেল ছিল, এখন 20 ডেসিবেল, আগের চেয়ে দ্বিগুণ বাড়বে। তাহলে এগুলো আমরা অবজেক্টিভের জন্য মনে রাখবো। যদি 1000 গুণ হয় তখন 30 ডেসিবেল। অর্থাৎ তীব্রতা যে হারে বাড়ে, তীব্রতা লেভেল শব্দ ঠিক তত জোরে শোনা যায় না, তত জোরে বাড়ে না। এখন দেখো দশা পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি? দশা পার্থক্য ডেল্টা বা ডেল ফাই যেটাই বলো না কেন, মানে কোণ, দশা পার্থক্য মানে কোণ, সমান 2 পাই বাই ল্যামডা ডেল এক্স। ডেল্টা মানে দশা পার্থক্য, ল্যামডা মানে পথ তরঙ্গ দৈর্ঘ্য, ডেল এক্স মানে পথ পার্থক্য বা দূরত্ব। এরপরে টানা তারের আর তরঙ্গের বেগ ভি সমান কি? রুট ওভার টি বাই মিউ। টি মানে টান, টান মানে বল, মিউ মানে একক দৈর্ঘ্যের ভর। বেগ যদি বের করি, ভি সমান রুট ওভার টি বাই মিউ। ভি মানে হলো এফ ল্যামডা, ভি সমান কি? এফ ল্যামডা। তাহলে ভি সমান কিন্তু এফ ল্যামডা, এটাও কিন্তু আমরা লিখতে পারি, এটা আমাদের একদম কমন সূত্র, এর জন্য আগে বললাম না, তারপরও এখন আবার বলে দিচ্ছি। ভি সমান এফ ল্যামডা, এফ মানে উৎসের কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ভি মানে শব্দের বেগ। ভি শব্দের বেগ বা তরঙ্গের বেগ, এটা মাধ্যমের উপর নির্ভর করে। বেগ নির্ভর করে শুধুমাত্র মাধ্যমের উপর, এফ উৎসের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে না। অবজেক্টিভের জন্য উৎসের উপর নির্ভর করবে, মাধ্যমের উপর নির্ভর করবে। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, উৎস এবং মাধ্যম উভয়ের উপর নির্ভর করে। ল্যামডা কি? উৎস এবং তরঙ্গ দৈর্ঘ্য উভয়ের উপর নির্ভর করে। তাহলে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমাদের এই ধরনের অঙ্ক অবজেক্টিভে আসে, সাবজেক্টিভেও আসে। f1 বাই f2 সমান কি? ল্যামডা 2 ব্যস্তানুপাতিক ল্যামডা 1। এই সম্পর্কটা মনে রাখবে, আমাদের মাঝে মাঝে লাগবে। হ্যাঁ, আর ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ভি সমানুপাতিক v1 বাই, এটাও আমাদের লাগে, v1 বাই v2 সমান ল্যামডা 1 বাই ল্যামডা 2। এটা আমাদের দরকার হয়। তাহলে এটা টানা তারের, টানা তার নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আবার এই সূত্রটা লিখে দিলাম। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ওইখান থেকে ল্যামডা মানে নলের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। ভি সমান 1 বাই এফ, ভি সমান এফ ল্যামডা, তাহলে এফ সমান 1 বাই ল্যামডা রুট ওভার টি বাই মিউ। এফ মানে 1 বাই 12, এরকম করে আমরা বের করতে পারি। এখন সূত্রটা শিখো শুধু। এখন দেখো
যখন শব্দ বায়বীয় পদার্থের মধ্য দিয়ে বা গ্যাসীয় বায়বীয় পদার্থ মানে গ্যাসও তো এক ধরনের বায়বীয় পদার্থ বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে চলে, তখন শব্দের বেগ v সমান √ গামা পি বাই রো। পি মানে চাপ, রো মানে মাধ্যমের ঘনত্ব, বায়ু হলে বায়ুর ঘনত্ব, অক্সিজেন গ্যাস হলে অক্সিজেন গ্যাসের ঘনত্ব বা যে গ্যাসীয় পদার্থ তার ঘনত্ব। গামা মানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা 1.4, বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33, বায়ুর জন্য গামা 1.4, বায়ুর জন্য গামা 1.4। তাহলে বায়ুতে শব্দের বেগ v সমান √ গামা পি বাই রো। এখান থেকে আমরা বায়ুতে শব্দের বেগ বের করতে পারি, অথবা শব্দের বেগ v সমান √ গামা আর টি বাই এম। আর মানে সর্বজনীন গ্যাস ধ্রুবক 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টি মানে তাপমাত্রা কেলভিনে, টি মানে তাপমাত্রা কেলভিনে। এম মানে আণবিক ভর, আণবিক ভর যেমন অক্সিজেনের আণবিক ভর কত 32 গ্রাম, কিন্তু এই অঙ্ক করার সময় গ্রামে বসালে হবে না, কেজিতে বসাতে হবে। বায়ু যদি চিন্তা করো, বায়ুর আণবিক ভর বা 1 মোলের ভর হলো 29 × 10⁻³ কেজি পার মোল। তাহলে আজকে আমরা এ পর্যন্তই